আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা যশোর বোর্ড 2017 ব্যাংক সমন্বয় বিবরণীর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা বরাবরের মতো প্রশ্ন পড়ে ঘটনাগুলো জানার চেষ্টা করব, তারপরে আমরা কি করি, প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করি, তাই না? তো আজকেও তাই করব। আমরা দেখো প্রশ্নগুলো পড়ে দেখি একটু কি বলেছে ঘটনাগুলো। 2016 সালে 30 জুন তারিখে নাজমুল ব্রাদার্সের নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ 30,000 টাকা। তাইলে দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে 30,000 টাকা এবং ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ দেওয়া আছে 26,500 টাকা। আচ্ছা দেখো, দুইজনেরই ব্যালেন্স দেওয়া রয়েছে এখানে। তোমার নগদান বইয়েরও ব্যালেন্স দেওয়া রয়েছে এবং ব্যাংক বিবরণীরও ব্যালেন্স দেওয়া রয়েছে। বিষয়টা কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু যে কোনো একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি, হয় নগদান বইয়ের ব্যালেন্স অথবা ব্যাংক বিবরণী ব্যালেন্স, কিন্তু এখানে দুইটা ব্যালেন্সে দেওয়া রয়েছে। তার মানে কি, বিষয়টা কিন্তু প্রথমেই একটু খটকা লাগার বিষয়, তাই না? বা একটু মানে একটু ভয় পাওয়ার বিষয়, কিন্তু ভয় পাওয়া যাবে না, একদম সহজ। এবং এই ভয়কেই জয় করবো আজকে আমরা ক্লাসে, ঠিক আছে? অনুসন্ধান করে গরমিলের নিম্নলিখিত কারণসমূহ খুঁজে পাওয়া যায়। তো কি কি কারণ রয়েছে? এই যে নগদান বইয়ের যে ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা আর ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ হলো 26,500 টাকা, এই যে 3,500 টাকা যে গরমিল রইল, এই গরমিলটা কেন হলো? এর কয়েকটা কারণ খুঁজে খুঁজে বের করছে। এর মধ্যে 6টা কারণ রয়েছে। তো এই 6টা কারণ আমরা বোঝার চেষ্টা করব, তারপরে প্রশ্নগুলোর অ্যান্সার করব। ওকে, এখন বলা আছে, 1 নম্বরে বলা আছে জুন মাসে ব্যাংক 300 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে। খেয়াল করো, ব্যাংক যখন তোমার সুদ মঞ্জুর করে বা সার্ভিস চার্জ কর্তন করে, তখন ব্যাংক কিন্তু ইনস্ট্যান্টলি সুদ মঞ্জুর করলে ব্যাংকের তোমার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দেয়। আবার তোমার কাছ থেকে সার্ভিস চার্জ যদি কাটে, তাহলে ব্যাংক থেকে টাকা, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয়। বুঝতে পারছো? তো তার মানে কি, ব্যাংকের কাজটা কিন্তু এটা, তারা তাদের এই কাজগুলো ভুল করে না, মানে সুদ অ্যাড করে দেওয়া আর চার্জ কেটে নেওয়া, এই কাজগুলো করে না, ভুল করে না। এই কাজগুলো কিন্তু ব্যাংক যথাযথভাবেই করে। তো এখানেও বলা আছে জুন মাসে ব্যাংক 3,000 টাকা সার্ভিস, 300 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে। তার মানে ব্যাংকের কাজ কিন্তু অলরেডি করে ফেলছে, ব্যাংক তার সার্ভিস চার্জ কর্তন করছে। কিন্তু তোমার যে কাজটা করা উচিত ছিল, তোমার নগদান বইতে যে এই 300 টাকার একটা সমন্বয় করা উচিত ছিল, তুমি সেটা করো নাই। এটা কিন্তু তোমার ভুল, ঠিক আছে? ব্যাংক অলরেডি কাজ করে ফেলছে, তোমার কাজটা এখনো বাকি রয়ে গেছে। তার মানে কি, এখানে এই কাজটা তোমাকে করতে হবে। বুঝতে পারছো? এখানে এখানে যখন দুইটা ব্যালেন্স দেওয়া থাকবে, তখন তুমি আগে খুঁজে বের করবে কোন কাজটা তোমার করতে হবে, কোন কাজটা ব্যাংকের করতে হবে। এই জিনিসটা বুঝতে হবে। বুঝতে পারছো? যখন দুইটা ব্যালেন্সই দেওয়া থাকবে, নগদান বই এবং ব্যাংক জমা বিবরণী দুইটা ব্যালেন্সে যখন দেওয়া থাকবে, তখন দেখবা যে কোন কাজটা তোমার করা বাকি আছে আর কোন কাজটা ব্যাংকের করা বাকি আছে। এই জিনিসগুলো খুঁজে বের করবা। তারপরে যেটা ডেবিট হবে, যোগ হবে না বিয়োগ হবে, সেটা তো আগের নিয়মেই করবা। এই জিনিসটা আগে খুঁজে বের করবা যে তোমার কোনটা বাকি আছে, কোনটা ব্যাংকের কোনটা করা বাকি আছে, এটাকে। তো দেখো, এখানে জুন মাসে যে 300 টাকার সার্ভিস চার্জ কর্তন করলো, এই সার্ভিস চার্জ যে কর্তন করলো, ঠিক আছে, এই সার্ভিস চার্জ অলরেডি ব্যাংকের কাজ কিন্তু ব্যাংক করে ফেলছে, কিন্তু তোমার কাজ এখনো করা হয়নি। তাইলে তুমি যখন করবা, তখন তোমার কি হবে? তুমি থিঙ্কিং করো। দেখো, এটা, এই যে ব্যাংক চার্জ কর্তন করলে কি নগদান বইতে ক্রেডিট করো না? তোমার কিন্তু বিবরণীতে ব্যাংক জমার উদ্ধৃত দেওয়া রয়েছে, ঠিক আছে, ডেবিট ব্যালেন্স দেওয়া রয়েছে। তো এটা যেহেতু ক্রেডিট করতে হবে, তাহলে তোমার কিন্তু বিয়োগের ঘরে যাবে। বুঝতে পারছো? এটা কিন্তু তোমার কাজ, ব্যাংকের কাজ না। এরপর 2 নম্বর ঘটনাটা বলেছে, পাওনাদার বরাবর ইস্যুকৃত 2,500 টাকার একটি চেক ভুলে ব্যাংক 5,200 টাকা ডেবিট করেছে। খেয়াল করো, এখানে তুমি যখন পাওনাদারকে চেক ইস্যু করেছো, তুমি তখন তোমার নগদান বইতে লিখে ফেলছো, তোমার কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে? ব্যাংকও সেই চেকটা লিখেছে, কিন্তু ব্যাংক আবার এখানে একটু মাথা খোলা রয়েছে, বা একটু মানে অন্যমনস্ক ছিল, বা যে কোনো একটা কারণ বশতে ওরা কিন্তু ভুল লিখে ফেলছে, তাই না? তো ওরা ভুল লিখছে, এই যে 2500 জায়গায় 5200 টাকা লিখেছে। তার মানে কি, 2700 টাকা কিন্তু বেশি লিখে ফেলছে। বুঝতে পারছো? 2700 টাকা তারা কিন্তু বেশি লিখছে। তো এই যে 2700 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে বেশি কেটে দিল, ঠিক আছে, তাহলে কিন্তু এটা তোমার অ্যাকাউন্টে আবার অ্যাড করাই দেবে। এটা কিন্তু ব্যাংকের ফল্ট এবং ব্যাংকেরই কাজ, এটা কিন্তু তোমার কাজ না। বুঝতে পারছো? তার মানে কি, তোমার নগদান বই মোতাবেক
ইস্যুতে যখন তুমি করবা তখন এটা তোমার কাজ হবে না, এটা ব্যাংকের কাজ হবে ব্যাংক বিবরণী মোতাবেক যখন করবে। তো যেহেতু ব্যাংক এটাকে ডেবিট করেছে, তো তুমি তোমার যেটা ক্রেডিট হয় ব্যাংক সেটা ডেবিট করে, ঠিক আছে, তুমি যেটা ডেবিট করো ব্যাংক সেটা ক্রেডিট করে। তো এখানে ডেবিট করেছে, তার মানে তোমার ক্রেডিট হয়ে গেছে, তাই না? তো এটা আবার ব্যাংক কি করবে, এটা যেহেতু কমাবে আবার কমানোর জন্য ক্রেডিট করতে হবে, ঠিক আছে, যেহেতু ক্রেডিট করতে হবে ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া রয়েছে তার, ঠিক আছে, ব্যাংক বিবরণী মূল্য তার মানে ক্রেডিট ব্যালেন্সটাই দেওয়া রয়েছে তার। তো ক্রেডিট ব্যালেন্সের সাথে ক্রেডিট ব্যালেন্স যোগ হয়ে যাবে, এটা কিন্তু ব্যাংকের জন্য যোগ হয়ে যাবে, যোগের ঘরে যাবে। এরপর 3 নম্বর ঘটনাটা পড়ি, ব্যাংক সুদ মঞ্জুর করলো। ওই যে আমি প্রথমেই বলে দিছি ব্যাংক চার্জ আর সুদ মঞ্জুর নিয়ে কিন্তু ঘটনা বলে দিছি। তো ব্যাংক যখন সুদ মঞ্জুর করছে তখন ব্যাংকের কাজ অলরেডি করে ফেলছে, কিন্তু তোমার কাজ বাকি রয়েছে, তাই না? এখন তোমার নগদান বইতে কি করতে হবে, ব্যাংক সুদ মঞ্জুর করলে কি করো, ডেবিট করো না নগদান বইতে। তাইলে নগদান বইতে যেহেতু ডেবিট করবে আর ব্যালেন্সও তোমার ডেবিট ব্যালেন্সে দেওয়া রয়েছে, তাহলে এটা যোগের ঘরে যাবে, তোমার যোগের ঘরে যাবে, ঠিক আছে, ব্যাংকের কোনো কাজ নাই, ব্যাংকের কাজ অলরেডি করে ফেলছে। এরপর 4 নম্বর ঘটনাটা পড়বো, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 7,000 টাকা। খেয়াল করো বিষয়টা, একটু বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়, মানে একদম কমন জিনিস, এটা বোঝার চেষ্টা করবে আগে যে তুমি যখন চেকটা ব্যাংকে জমা দিছো তখন কিন্তু তুমি নগদান বইতে তোমার লিখে ফেলছো, কিন্তু ব্যাংকের কি করা উচিত ছিল, ওই চেকের টাকাটা তোমার অ্যাকাউন্টে অ্যাড করা উচিত ছিল, কিন্তু অ্যাডও করতে গেছে, ব্যাংক অ্যাড করতে গিয়ে দেখে যে তার অ্যাকাউন্টে, তো যে চেক দিছে তার অ্যাকাউন্টে হয়তো বা কোনো টাকা নেই, বা যে চেক দিছে তার অ্যাকাউন্টে তার চেকের যে স্বাক্ষরটা দেওয়া রয়েছে সেই স্বাক্ষর আর অ্যাকাউন্টের স্বাক্ষরের সাথে কোনো মিল নাই, ঠিক আছে, কোনো না কোনো কারণে চেক যাচাই বাছাই করে সেই চেকটাকে ইনভ্যালিড মনে করছে এবং ইনভ্যালিড মনে করে সে এটাকে প্রত্যাখ্যাত করে দিছে, বুঝতে পারছো, তোমাকে রিটার্ন দিয়ে দিছে যে এই চেকের টাকা অ্যাড করা যাবে না। তাহলে দেখো ব্যাংক কিন্তু এখানে এই তোমার অ্যাকাউন্ট এই লেনদেনের সাথে ব্যাংকের কোনো লেনদেন অ্যাডজাস্ট হলো না, তার মানে ব্যাংকের কোনো কাজ নাই এখানে, এই চেকটার লেনদেন কিন্তু বেসিক্যালি হয় নাই তোমার ব্যাংক সংক্রান্ত লেনদেনে, বা ব্যাংকে টাকা অ্যাড হওয়ার কথা ছিল এটা কিন্তু অ্যাড হলো না। তাইলে তুমি যখন অ্যাড হলো না, কিন্তু তুমি তোমার নগদান বইতে অলরেডি ব্যাংক হিসাব ডেবিট করে ফেলছো, তাই না? তাইলে এই টাকাটা কি আবার ওই যে যার কাছ থেকে পাইছো তাকে আবার ফেরত দিতে হবে, তো ফেরত দিতে হবে মানে কি তোমার নগদান বই থেকেও আবার কেটে দিতে হবে, তাই না? তাইলে নগদান বই থেকে, তাইলে এটার কাজ কিন্তু তোমাকে করতে হবে, এটা কিন্তু ব্যাংকের কাজ না, বুঝতে পারছো, এটা ব্যাংকের কাজ না। তাহলে ব্যাংকের কাজ না যেহেতু, তাইলে তোমার কাজ করতে হবে, তুমি যখন ব্যাংক হিসাব ডেবিট করেছিলে এখন এটা আবার তোমার দেনাদারকে দিয়ে দেবা, তখন ব্যাংক হিসাব আবার ক্রেডিট করতে হবে, তো ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে মানে তোমার বিয়োগ করে দিতে হবে। এরপর 5 নম্বর ঘটনাটা পড়ি, 4,000 টাকার একটি প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তাহলে দেখো ব্যাংক তোমার একটা প্রাপ্য নোট আদায় করছে, ব্যাংক সেটা লিখে দিছে তোমার অ্যাকাউন্টে লিখে দিছে, ব্যাংকের কাজ ব্যাংক করে নিয়েছে, কিন্তু তুমি এখনো তোমার এই কাজটা করো নাই, তাইলে এই কাজটা কিন্তু তোমার জন্য বাকি রয়েছে, তাইলে তোমার জন্য বাকি রয়েছে, প্রাপ্য নোট আদায় করছে, ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে তোমার নগদান বই ডেবিটে যাবে, তো ডেবিটে যাবে মানে কি যোগের ঘরে যাবে, ওকে। এরপরে দেখো 6 নম্বর এন্ট্রিটা বলা আছে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 2,000 টাকা। দেখো তুমি যখন চেক ইস্যু করছো তখন তুমি তোমার নগদান বইতে এটা লিখে ফেলছো, ঠিক আছে, কিন্তু ব্যাংকে এখনো উপস্থাপন হয় নাই, কিন্তু এই জন্য ব্যাংক এখনো লেখে নাই, কিন্তু ব্যাংকে তো উপস্থাপন হবে, তাই না, যার কারণে ব্যাংকে এটা লিখতে হবে। তো এই কাজটা হলো ব্যাংকের, এটা তোমার কাজ না, এটা ব্যাংকের, ঠিক আছে, তুমি তো তোমার অ্যাকাউন্টে অলরেডি তোমার নগদান বইতে লিখে ফেলছো, কিন্তু ব্যাংকে এখনো লেখা হয়নি, এটা ব্যাংক লিখবে। তো ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে দেবে, তখন ব্যাংক ডেবিট করবে, ডেবিট করবে মানে কি বিয়োগের করা যাবে, কারণ তো তার তো ক্রেডিট ব্যালেন্স রয়েছে, তাই না? ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখি একটু, উপযুক্ত তথ্যাবলী আলোকে ডেবিট মেমোরান্ডামের পরিমাণ নির্ণয় করো। ডেবিট মেমোরান্ডাম, ঠিক আছে, ডেবিট মেমোরান্ডাম। তো ডেবিট মেমোরান্ডাম সম্পর্কে একটু আমরা জেনে নিই, তারপরে প্রশ্নের অ্যান্সারটা করি। হ্যাঁ, ডেবিট মেমোরান্ডাম বা ডেবিট ভাউচার আমরা নাম শুনেছি তো, তাই না? ডেবিট ভাউচার আমরা তো জানি, ডেবিট ভাউচার কি, খরচের বিবরণগুলো লেখা থাকে ডেবিট ভাউচারে, তাই না? তো এই যে ডেবিট মেমোরান্ডামটাও হলো তোমার একটা খরচ, এই খরচটা হলো কি ব্যাংক তোমাকে ডেবিট মেমোরান্ডাম পাঠায়, এটা ব্যাংক তোমাকে পাঠাবে। তো ব্যাংকের লেনদেনের মধ্যে কি, ব্যাংক যখন তোমাকে সুদ মঞ্জুর করে তখন তোমার অ্যাকাউন্টে টাকা অ্যাড করায় দেয়, আর ব্যাংক যখন তোমার কাছ থেকে চার্জ কর্তন করে তোমার তখন তুমি ব্যাংকে থেকে টাকা কেটে নেয়, ঠিক আছে। এই যে যখন চার্জ কর্তন করবে তখন তোমার জন্য ব্যয় হবে, তোমার জন্য ব্যয় মানে এটা সে কি করে দিবে, তখন ডেবিট করে দিবে, অর্থাৎ তোমার অ্যাকাউন্টে
এই টাকাটা ডেবিট করে দেবে, কেটে দেবে, অর্থাৎ ব্যাংক তখন এই ডেবিট মেমোরান্ডামটা তোমাকে পাঠাবে। তাহলে তো কখন পাঠাবে? যখন তোমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কেটে নেবে তখন এই ডেবিট মেমোরান্ডামটা পাঠায়। তো ডেবিট মেমোরান্ডামটা পাঠানোর একটাই রিজন হলো তোমার অ্যাকাউন্টে কোনো তাদের সার্ভিস মেনটেনেন্স করার জন্য যে চার্জগুলো কাটে সেই চার্জ, বুঝতে পারছো? এখন পাওনাদারকে টাকা পরিশোধ করে দিল, সেই মেমোরান্ডাম কিন্তু পাঠাবে না, বুঝতে পারছো? তাইলে এখানে আমরা এটার অ্যান্সার পাবো শুধুমাত্র এই যে জুন মাসে যে 300 টাকা সার্ভিস চার্জ কর্তন করছে এইটাই, আর বাকিটা নাই, ঠিক আছে? কারণ বাকি অ্যামাউন্টগুলো কিন্তু ডেবিট মেমোরান্ডামে আসবে না। তো এটার অ্যান্সার হবে ডেবিট মেমোরান্ডামের পরিমাণ জুন 30 তারিখ 1 নম্বর এন্ট্রি, ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ কর্তন 300 টাকা, ঠিক আছে? এই যে এখানে সুন্দরভাবে নোটটা দিয়ে রাখছে, দেখো এটি ইস্যু করা হয় ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ ও ধার্যকৃত চার্জ সম্পর্কে আমানতকারীকে অভিহিত করার জন্য, ঠিক আছে? ব্যাংক কর্তৃক সরাসরি কাউকে পরিশোধ করতে পারে এবং ধার্যকৃত চার্জ সম্পর্কে অভিহিত করার জন্য ডেবিট মেমোরান্ডাম তৈরি করা হয়, বুঝতে পারছো? এই লাইনটা একটু মাথায় সেভ করে নিও, তাইলে বুঝতে পারবা। এরপরে খ নম্বর প্রশ্ন বলছে 1, 3, 4 ও 5 নং দফার জন্য প্রয়োজনীয় দাখিলা দেখাও, জাবেদা দাখিলা। তো 1 নম্বর কি ব্যাংক চার্জ কর্তন করছে, তাহলে ব্যাংক চার্জ কি খরচ না? তাহলে ব্যাংক চার্জ ডেবিট, আর এই টাকাটা কোত্থেকে চলে গেছে? ব্যাংক থেকে চলে গেছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তো লিখবো ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 300 টাকা, ওকে। এরপরে 3 নম্বর এন্ট্রিটা বলা আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। তো ব্যাংক সুদ কি তোমার জন্য আয় হলে কি হয়? ক্রেডিট হয়। আর এই টাকাটা, এই সুদের টাকাটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, তার মানে ব্যাংকে টাকা বাড়ছে। ব্যাংকে টাকা বাড়লে কি হয়? ব্যাংক হিসাব ডেবিট হয়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 500 টাকা, ওকে। এরপর 4 নম্বর এন্ট্রিটা বলা আছে যে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে 7,000 টাকা। তাহলে ব্যাংকের এখানে কোনো কাজ নাই। তুমি যখন ব্যাংকের চেকটা জমা দিয়েছিলা তখন তোমার নগদান বইতে ব্যাংক হিসাব ডেবিট করেছিলা, তাই না? এখন তোমার এই চেকটা যেহেতু দেনাদারকে ফেরত দিয়ে দিবা, তাহলে দেনাদার পাবে কিন্তু তোমার ব্যাংকে টাকা কমে যাবে নগদান বইতে। তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে, বুঝতে পারছো? এরপরে 5 নম্বর এন্ট্রিটা দেখি যে 4,000 টাকার একটি প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক সরাসরি আদায় করা হয়েছে। তো ব্যাংক 4,000 টাকার নোট আদায় করেছে, তো এটা কি তোমার অ্যাকাউন্টে টাকা বাড়ছে, ব্যাংক হিসাব টাকা বেড়ে গেছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয়ে গেছে। আর কার কাছ থেকে হয়েছে? প্রাপ্য নোট, তো প্রাপ্য নোট ক্রেডিট হবে। তো ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। এটা ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আসো গ নম্বর প্রশ্ন। তো গ নম্বর প্রশ্নটাই কনফিউশনিং এর ব্যাপার, কারণ ওই যে প্রথমে আমরা খটকা খেয়ে গেছি, ক নম্বর আর খ নম্বর নিয়ে কোনো কিন্তু মাথা ব্যথা ছিল না, কিন্তু প্রথমেই যে খটকা খেয়ে গেছে, দুইটা ব্যালেন্স দেওয়া রয়েছে, আর তাইলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে করব, তাই না? তো এখানে উপরে বলা আছে যে উপরে তথ্যাবলীর ভিত্তিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখন দেখো এখানে দুটা পদ্ধতিতে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে পারবা। তুমি যদি তোমার নগদান বই মোতাবেক একটা ব্যালেন্স নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী করো, তাহলেও করতে পারবা, কিন্তু এই অঙ্কটাতে করা যাচ্ছে না। কেন যাচ্ছে না সেই জিনিসগুলো আমি বলে দিই। কারণ এই যে এখানে দেখো জুন মাসে ব্যাংক 300 টাকার সার্ভিস চার্জ কর্তন করেছে, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, এই কথাটুকু কিন্তু বলা নাই, যা নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি। তার মানে কি এখানে যে নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু তারা উল্লেখ করে নাই, কিন্তু যার কারণে মানে আমরা শুধু একটা ব্যালেন্স নিয়েই করতে পারবো না, আমরা দুটা ব্যালেন্স নিয়েই করব। এটাকে বলা হয় উভয় জের পদ্ধতি বা সংশোধন পদ্ধতি, বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, দেখো ঘরটা এটা এইভাবে কাটবো। এই অঙ্কটা মনে হয় আমরা নতুন দিচ্ছি, এর আগে মনে হয় দেয় নাই উভয় জের পদ্ধতি। তো কি করব, এই যে বিবরণ টাকা টাকা, তারপরে বিবরণ টাকা টাকা, দুইটা ঘর কেটে দেবো। তো প্রথম পাশে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা 30,000 টাকা বসাই দেবো। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এটা কি নগদান বইয়ের ডেবিট ব্যালেন্স না? তার মানে নগদান বইতে যেগুলো ডেবিট হবে সেগুলো যোগ হবে, নগদান বইতে যেগুলো ক্রেডিট হবে সেগুলো বিয়োগ হবে। এখানে নগদান বইয়ের যে কাজগুলো সেই কাজগুলোই এই দিকে আসবে। হ্যাঁ, এরপরে দেখো এই পাশে আছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। তাইলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা মানে কি? এটা ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স, ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স। বোঝো, তোমার নগদানের যেটা ডেবিট ব্যালেন্স সেটাই কিন্তু ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স, বুঝতে পারছো? তাইলে এটা ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স। তো ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স মানে কি ব্যাংক হিসাবে যেটা ক্রেডিট হবে সেটা যোগ করব, আর ব্যাংক হিসাবে যেটা ডেবিট হবে সেটা বিয়োগ করব, তাই না? তাইলে এই পাশে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো আসবে, অর্থাৎ ব্যাংক যে কাজগুলো করে নাই সেই কাজগুলো এখানে আসবে। আর এখানে হলো যে ব্যাংক কাজ করেছে কিন্তু তুমি নগদান বইতে কাজ করো নাই, সেগুলো আসবে। তো আমরা এন্ট্রিগুলো পড়ে
একটু ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করি, তাই না? 1 নম্বরে কি বলা আছে, জুন মাসে ব্যাংক 300 টাকার সার্ভিস চার্জ কর্তন করছে। তাহলে ব্যাংকের কাজ হয়ে গেছে। ব্যাংক যখন সার্ভিস চার্জ কর্তন করে তখন কিন্তু ব্যাংক তার কাজ করে ফেলে, কিন্তু তোমার নগদান বইতে কাজ করা হয়নি। তাহলে নগদান বইয়ে এটা কি হবে বলো তো? সার্ভিস চার্জ কর্তন করলে নগদান বইতে ক্রেডিট হয় না, ক্রেডিট দিকে যায়। যেহেতু ক্রেডিট দিকে যাবে, আমাদের ডেবিট ব্যালেন্স নিয়ে শুরু নগদান বইটা, তাহলে এটা বাদের ঘরে যাবে বা বিয়োগের ঘরে যাবে। ব্যাংক কর্তৃক সার্ভিস চার্জ, এটা 1 নম্বর এন্ট্রি, এটা বিয়োগের ঘরে দিয়ে দিলাম 300 টাকা। এরপরের এন্ট্রিটা আমরা পড়বো 2 নম্বর এন্ট্রিটা বলেছে, পাওনাদার বরাবর ইস্যুকৃত 2500 টাকার একটি চেক ভুলে ব্যাংক 5200 টাকা ডেবিট করেছে। তাইলে দেখো, তুমি যখন চেকটা ইস্যু করেছো তখন তোমার নগদান বইতে কাজ তুমি কমপ্লিট করে ফেলছো, কিন্তু ব্যাংকও তার কাজটা কমপ্লিট করতে গিয়ে সে একটু উল্টাপাল্টা করে ফেলছে। উল্টাপাল্টা কি করছে, যে 2500 টাকা লিখতে গিয়ে সে 5200 টাকা লিখেছে, তার মানে 2700 টাকা বেশি লিখেছে। 2700 টাকা সে বেশি লিখে ফেলছে। তো এটা ব্যাংকের সংশোধন করতে হবে, তাইলে এটা ব্যাংকের কাজ, তাই না? 2700 টাকা যেহেতু ডেবিট করেছিল, সে 2700 টাকা বেশি লিখে ডেবিট করেছিল, এখন এটাকে কমাইতে হবে, তাহলে ক্রেডিট করতে হবে। আর ব্যাংকের তো ক্রেডিট ব্যালেন্সটাই দেওয়া রয়েছে, তাহলে এটা যোগের ঘরে যাবে। কোথায় যাবে? যোগের ঘরে। তো আমরা দেখো এটা যোগের ঘরে দেবো। যেমন ইস্যুকৃত চেক ব্যাংক বেশি লেখায় ডেবিট করা হয়েছে 2700 টাকা, ওকে, এটা যোগের ঘরে দিয়ে দিলাম। এরপরের এন্ট্রিটা পড়বো আমরা, ব্যাংক সুদ মঞ্জুর করেছে। তাহলে ব্যাংকের কাজ অলরেডি ব্যাংক করে ফেলছে, কিন্তু নগদান বইয়ে কাজ করা হয়নি। নগদানে কি করতে হবে? এটা ডেবিট করতে হবে। তো ডেবিট করতে হবে মানে নগদানে যোগ করে দিতে হবে। তাহলে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, এটা যোগের ঘরে দিয়ে দিলাম 500 টাকা, সরি। আচ্ছা, এরপরে দেখো, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। এটা তোমার নগদানের কাজই, এটা ব্যাংকের কাজ না। ব্যাংক এখনো এই টাকাটা লেনদেন করে নাই। ব্যাংক যখন লেনদেন করতো তখন ব্যাংকের কাজ হতো, কিন্তু এখন তোমার লেনদেন হয়ে গেছে, তুমি কাজ করবা। তাহলে তুমি যখন নগদ যে চেক পাইছো তখন তোমার নগদান বইতে ডেবিট করেছো, কিন্তু এই চেকটা প্রত্যাখ্যাত করছে, তার মানে কি নগদান বইতে আবার ক্রেডিট করতে হবে। তো ক্রেডিট করতে হবে মানে বিয়োগের ঘরে। তো ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান 7000 টাকা, এটা বিয়োগের ঘরে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো বলা আছে 5 নাম্বার এন্ট্রিটা বলা আছে যে 4000 টাকার প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায়। তাহলে ব্যাংক যখন আদায় করছে তখন ব্যাংকের কাজ অলরেডি ব্যাংক করে ফেলছে, তোমার কাজ বাকি রয়েছে। তো তোমাকে কি করতে হবে? এটা ডেবিট করতে হবে প্রাপ্য নোট। তাহলে ডেবিট মানে যোগের ঘরে আসবে, তাহলে ব্যাংক প্রাপ্য নোট ব্যাংক কর্তৃক আদায় 4000 টাকা যোগের ঘরে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে 6 নাম্বার এন্ট্রিটা বলা আছে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 2000 টাকা। তুমি যখন চেকটা ইস্যু করছো তখন তোমার নগদান বইতে অলরেডি কাজ করে ফেলছো, কিন্তু এই চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি, ব্যাংকেও কাজ করে নাই, কিন্তু ব্যাংকে যখন উপস্থাপন হবে তখন তো ব্যাংক কাজ করবে, তাই না? তো এটা ব্যাংকের কাজ, এই 2000 টাকা ব্যাংকের কাজ। তখন যখন চেক উপস্থাপন করবে তখন তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে দেবে, ব্যাংক কেটে নেবে, ঠিক আছে, কেটে তাকে টাকা দিয়ে দেবে, তখন তাইলে তো ব্যাংক তোমার হিসাবে কিন্তু ডেবিট করবে। তো ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স থেকে শুরু, এটা যেহেতু ডেবিট করবে তার মানে কি এটা বিয়োগের করে, ঠিক আছে। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি 2000 টাকা, এটা বিয়োগের করে দিয়ে দেবো। এরপর দেখো আমরা জেরগুলো করব। তো আগে নগদান বইয়ে জের করে নিই। তো যোগের ঘরে কত আছে? 5000 আর 4000, সরি 500 আর 4000 যোগ করলে কত হবে? 4500। তো 30000 আর 4500 যোগ করলে কত হয়? 34500, ওকে। আর বিয়োগের ঘরে আছে 300 আর 7000। তো 300 আর 7000 যোগ করলে কত হলো? 7300 টাকা। তো 34500 থেকে 7300 টাকা মাইনাস করলে 27200 টাকা হয়। কত হয়? 27200। এবার দেখো ব্যাংক বিবরণী করব। তো ব্যাংক বিবরণী কি দেওয়া আছে? যে যোগের ঘরে একটা এন্ট্রি দেওয়া আছে 2700 টাকা। তাহলে আগে ছিল 26500 যোগ 2700 সমান কত হবে? 29200। আর ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি 2000 টাকা বিয়োগের ঘরে, তো এটা মাইনাস করতে হবে। তো মাইনাস করলে এই যে 29200 থেকে 2000 মাইনাস করলে কত হলো? 27200। তাইলে দেখো দুই পাশের জেরই কিন্তু 27200 27200 মিলে গেল, তার মানে কি এখন সংশোধন জের হয়ে গেল, ঠিক আছে। ব্যাংক এবং তোমার নগদান বইয়ের যে দ্বন্দ্বটা ছিল এই দ্বন্দ্বটা কিন্তু এখন মিটে গেছে। তো অর্থাৎ এই দ্বন্দ্বটাই মেটাইতে হবে, তোমার দুইটা জেরই সমান বানিয়ে দিতে হবে, এটাই তো তোমার কাজ, তাই না? তাইলে কিন্তু মিলে গেছে। তো এই ছিল আজকের ক্লাসে আলোচনার বিষয়। আশা রাখি এই ক্লাসটা খুবই বেশি তোমাদের দরকারি ক্লাস ছিল। তারপরেও যদি এই ক্লাসের থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।